আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটা স্লোগান দিতে চাই, দিল্লি না ঢাকা, সব আওয়াজ ফাঁকা ফাঁকা। কি প্রসঙ্গে এই স্লোগানটা দিলাম বুঝতেই পারছেন। গত কয়েকদিন ধরে একটা আলাপ যে ভারতীয় ভিসা চালু হওয়ার সাথে সাথে যেন এক হাহাকার শুরু হয়ে গেছে। ভিসা সেন্টারের সামনে দীর্ঘ লাইন। যে বাংলাদেশের জনগণ দিল্লি না ঢাকা স্লোগান দেয়, ভারত বিরোধী তারা জিগির তোলে, তারাই ভারতীয় ভিসা সেন্টারের সামনে দীর্ঘ লাইন দিচ্ছে। ভেবে দেখুন তো, যে দেশের সাথে দীর্ঘ 2 বছর ধরে কূটনৈতিক সম্পর্কে এক ধরনের বরফ জমেছিল, যে দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনের পর দিন চলেছে তীব্র বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন, হঠাৎ মাত্র 24 ঘন্টার ব্যবধানে সেই দেশের ভিসার জন্য লাইন দাঁড়িয়ে গেল মাইলের পর মাইল। হ্যাঁ, অবাস্তব শোনালেও এটাই এখন নির্মম বাস্তবতা। দীর্ঘ 2 বছরের তীব্র অপেক্ষা আর স্থগিতাদেশের পর ভারত যখনই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য পুনরায় টুরিস্ট বা পর্যটন ভিসা চালু করলো, ঠিক তখনই পুরো বাংলাদেশ জুড়ে যেন এক সুনামি বয়ে গেল। মাত্র 24 ঘন্টার মধ্যে জমা পড়েছে, প্রথম 24 ঘন্টার কথা বলছি, কয়েকদিন হয়ে গেছে ইতিমধ্যে, গত রোববার থেকে বা সোমবার থেকে পূর্ণোদ্যমে ভিসা আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। এতক্ষণে কয় লক্ষ ভিসা আবেদন পড়েছে সেটি রীতিমতো হিসেবের ব্যাপার। যেটি বলছিলাম যে প্রথম 24 ঘন্টায় প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1,40,000-এরও বেশি ভিসার আবেদন। ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে মানুষের যে দীর্ঘ সরপেল লাইন, তা দেখে থমকে গেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাহলে কি রাজনীতি, কূটনীতি আর সামাজিক মাধ্যমের বয়কট স্লোগান সবই কি এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল? কেন বাংলাদেশের সাধারণ মানুষ সমস্ত ভূ রাজনৈতিক টানাপোড়েন ভুলে দলে দলে ছুটছেন ভারতীয় ভিসা সেন্টারের দিকে? কি লুকিয়ে আছে এই তীব্র আকাঙ্ক্ষার পেছনে? দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমরা সবাই জানি 2024 সালের আগস্ট মাসে এক তীব্র ষড়যন্ত্রমূলক তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি ভারতীয় ভিসা সেন্টারে হামলা চালানো হয়েছিল। এমনকি সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরও নানাভাবে হুমকি দেওয়া হয়। নিরাপত্তাজনিত চরম ঝুঁকির কারণে ভারত সরকার বাধ্য হয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য টুরিস্ট বা পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেয়। যদিও পরবর্তীতে সীমিত পরিসরে কেবল জরুরি মেডিকেল ভিসা চালু রাখা হয়েছিল, কিন্তু সাধারণ পর্যটকদের জন্য দরজা একেবারে বন্ধ ছিল। এরপরের 1.5 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 2 দেশের সম্পর্ক এক চরম শীতল রূপ নেয়। সেই সময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করা এবং মাঠ পর্যায়ে ভারত বিরোধী মনোভাবের এক বিশাল বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এই উত্তেজনা তার চরম সীমায় পৌঁছায় গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে, যখন ভারত বিরোধী তথাকথিত এক নেতা বলা হয় কিন্তু আসলে টোকায়, ওসমান হাদির হত্যাকাণ্ডের পর একটি বিশাল ক্ষুব্ধ জনতা ঢাকার ভারতীয় দূতাবাসের দিকে লং মার্চ বা অভিমুখ যাত্রা করে। তবে অতি সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও 2 দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশ এবং তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনের মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে এখনো এক ধরনের ঠান্ডা লড়াই বা শীতল সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু এই দীর্ঘস্থায়ী বরফ গলানোর প্রথম বড় পদক্ষেপ হিসেবে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের 5টি সেন্টারে পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। আর এই ঘোষণার সাথে সাথে যেন
বাঁধ ভাঙা জোয়ার নেমে আসে মানুষের মধ্যে। এই মুহূর্তে বাংলাদেশের মাত্র 5টি প্রধান সেন্টারে ভিসা কার্যক্রম চালু করা হয়েছে: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা। অথচ মনে রাখবেন যে 2024 সালের আগস্টের আগে সারা বাংলাদেশ জুড়ে ভারতের 16টি অত্যাধুনিক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু ছিল। 16টি সেন্টারের চাপ এখন এসে পড়েছে মাত্র 5টি সেন্টারের ওপর। ফলে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সরপিল লাইন দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। রাজনীতির মঞ্চে যতই উত্তেজনা থাকুক না কেন, সাধারণ মানুষের বাস্তব জীবন ও আবেগের সমীকরণ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিপুল ভিড়ের পেছনে আরেকটি বড় কৌশলগত কারণ লুকিয়ে আছে। যেহেতু গত 2 বছর ধরে মেডিকেল বা চিকিৎসা ভিসা পাওয়া অত্যন্ত কঠিন এবং সীমিত ছিল, চিকিৎসা ভিসা চালু থাকলেও কিন্তু ভিসাটা দেওয়া হতো সীমিত। তাই বাংলাদেশের মানুষ এখন এই ট্যুরিস্ট ভিসাকেই চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অন্যতম প্রধান বিকল্প হিসেবে ব্যবহার করছেন। এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়াটা যেন এক প্রকার জীবনদায়ী সুযোগ বা লাইফ সেভার হিসেবে সামনে এসেছে। আসুন এবার কিছু আকাট্য পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক, যা শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন ভারত ও বাংলাদেশ একে অপরের উপর এতটা নির্ভরশীল। পরিসংখ্যান বলছে 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ মাসের মধ্যে 21 লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত ভ্রমণ করেছিলেন, যা ছিল ভারতে মোট বিদেশি পর্যটকের প্রায় 20%। অর্থাৎ ভারতের পর্যটন খাতের প্রতি 5 জন বিদেশি নাগরিকের মধ্যে একজনই ছিলেন বাংলাদেশি। কিন্তু ভিসা ফ্রিজ বা স্থগিত হওয়ার পর 2025 সালে এই সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়ে 4,70,000-এ নেমে আসে, যাদের বেশিরভাগই গিয়েছিলেন কেবলমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে। একসময় ভারতের মোট ইস্যুকৃত মেডিকেল ভিসার 70 থেকে 75% পেতেন বাংলাদেশের রোগীরা। ভারতীয় ভিসা বন্ধ হওয়ার পর বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজ চিকিৎসার জন্য বিকল্প হিসেবে চীন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোর দিকে পা বাড়াতে বাধ্য হন। কিন্তু এই দেশগুলোর চিকিৎসা খরচ এবং যাতায়াত ব্যয় বাংলাদেশের সাধারণ মধ্যবিত্তের বাজেটের নাগালের এতটাই বাইরে ছিল যে তারা চরম সংকটে পড়েন। বাস্তবতা হলো ভারতের ভৌগোলিক অবস্থানই বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অন্যতম বড় অবলম্বন। কলকাতা, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই এবং গুয়াহাটির মতো বড় বড় শহরে মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলোতে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি জটিল অস্ত্রোপচার এবং উন্নত চিকিৎসার জন্য আসেন। বিশেষ করে কলকাতার কথা না বললেই নয়, সেখানে কোনো ভাষার প্রাচীর নেই, খাবারের কোনো সমস্যা নেই, বাংলা বলা ডাক্তার সহজেই পাওয়া যায় এবং ঢাকা থেকে অত্যন্ত কম খরচে ও সহজে যাতায়াত করা যায়। বলতে পারেন, বলা যায় যে ঢাকা থেকে আরেক শহরে চট্টগ্রামে যাওয়া, সিলেটে যাওয়া, রাজশাহীতে যাওয়া কিংবা খুলনায় যাওয়ার মতো অবস্থা কলকাতায় যাওয়া। ফলে চিকিৎসা খাতের এই তীব্র প্রয়োজনীয়তায় মানুষকে সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভিসার লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। তবে বাংলাদেশের নাগরিকদের এই তীব্র ভিসা পাওয়ার হুড়হুড়ি কিন্তু সবার চোখে ইতিবাচকভাবে ধরা দেয়নি। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও কড়া সমালোচনা উগড়ে দিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার একটি ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন তুলে লিখেছেন, আমি জানতে চাই যে এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের মধ্যে কতজন ঢাকা নয় দিল্লি স্লোগান দিয়েছিল, কতজন ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক দখল করার স্বপ্ন দেখেছিল, কতজন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিল, কতজন ভারতীয় পতাকা অবমাননা করেছিল, এদের মধ্যে কতজন হিন্দু বিদ্বেষী, কতজন ভারতকে শত্রু মনে করে, আর এদের মধ্যে কতজন আসলে মনে প্রাণে ভারত বিরোধী। দর্শক, এই ট্যুরিস্ট ভিসা চালুর খবরটি শুধু বাংলাদেশের মানুষের জন্যই স্বস্তির নয়, বরং ওপারেও অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য এটি এক বিশাল বড় ঈদ বা পূজার আনন্দের মতো খুশির সংবাদ নিয়ে এসেছে। বিশেষ করে কলকাতার ট্রাভেল এজেন্সি
হোটেল এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করতেও দেখেছে। গত 2 বছর ধরে কলকাতার নিউ মার্কেট এলাকার কাছে যে মিনি বাংলাদেশ বা মার্কুইস স্ট্রিট গড়ে উঠেছে, যা ছিল মূলত বাংলাদেশি পর্যটকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু, সেখানকার ব্যবসা বাণিজ্য একেবারে লাটে উঠেছিল। যেসব বাংলাদেশি চিকিৎসার জন্য সেখানে যেতেন, তারা এই এলাকার সাশ্রয়ী হোটেলগুলোতে থাকতেন। এখানকার রেস্তোরাঁগুলো খাঁটি বাংলাদেশি স্বাদের খাবার পরিবেশন করত। আর নিউ মার্কেট তো বাংলাদেশিদের জন্য কেনাকাটার স্বর্গরাজ্য। কিন্তু দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে গত 2024 থেকে 25 সালের মধ্যে কলকাতার এই নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রায় 1000 কোটি রুপির বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে গণমাধ্যম বলছে। তাই বাংলাদেশের নাগরিকদের এই ভিসার আবেদন করার ঢল কলকাতার ঝিমিয়ে পড়া অর্থনীতিতে আবার নতুন করে জোয়ার আনবে বলে আশা করা হচ্ছে। দেখুন, আসলে বলতেই হয় যে বাংলাদেশে এমন মানুষও দেখেছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জামাত সমর্থিত, চরম ভারত বিরোধিতা কথাবার্তা, কিন্তু সেই মানুষটির একটা ছোট্ট অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়, দারিদ্রতার আশপাশেই বসবাস করেন, সেই মানুষটিরও ছোট্ট চিকিৎসার জন্য সীমান্ত পেরিয়ে ওপারে চলে যেতে হয়, কলকাতায় চলে যেতে হয়। অথচ মুখে বাংলাদেশে ভারত বিরোধিতা। আসলে নীতিহীনতা কাকে বলে, কত প্রকার, এদেরকে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, বাংলাদেশের এই ভিসা সেন্টারের বাইরে উপচে পড়া দীর্ঘ লাইন কেবল একটি ভিসার গল্প নয়, এটি প্রমাণ করে যে রাজনীতি আর ভূ রাজনীতিতে যতই টানাপোড়েন থাকুক না কেন, দুই দেশের সাধারণ মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং চিকিৎসাগত যে গভীর আত্মিক বন্ধন রয়েছে, তা কোনো সীমানা বা রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে চিরতরে আটকে রাখা সম্ভব নয়। দুই দেশের বরফ গলা সম্পর্কের এই নতুন অধ্যায় আগামী দিনে কেমন রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের মানুষের এই বিপুল পরিমাণ ভিসা আবেদনের ঢল কি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আবার আগের মতো উষ্ণ করতে পারবে, নাকি তসলিমা নাসরিনের করা মন্তব্যটি সঠিক? এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আমাদের সেনাবাহিনীর যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে একটি প্রতীক স্থাপন করা হয়েছে। সেটিকে নাম দেওয়া হয়েছে শিখা অনির্বাণ। অবিরতভাবে এই আগুন জ্বলতে থাকবে, একটা শিখা প্রজ্বলিত থাকবে। ব্যাপারটা কিছু না, জাস্ট যে বিভিন্ন আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, আপনি দেখবেন প্রায় সবগুলো গ্যাস ক্ষেত্র, সেখানে একটা চুঙ্গার মতো দেয়া আছে, সেই চুঙ্গাটা সবসময় জ্বলতে থাকে। ইট মিনস সেখানে গ্যাস আছে, আগুন জ্বলা মানে সেখানে গ্যাসের কার্যক্রম চলছে। তো ওটারই প্রতীকী অর্থে শিখা অনির্বাণ নাম দিয়ে সেনাবাহিনীর যে স্পিড, গতি এবং স্প্রেড, এটা যে প্রজ্বলিত, দাও দাও করে জ্বলছে, আলো ছড়াচ্ছে, তাপ ছড়াচ্ছে, তারপর উদ্ভাসিত হচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা যখন অন্ধকারের মধ্যে হারিয়ে যাই, তখন আমাদের হাতে যে লাইট থাকে, সেই
লাইটটিকে বলা হয় পথপ্রদর্শক। তো কাজেই এই যে শিখা অনির্বাণ নাম দিয়ে এখানে কেবলই মাত্র যে একটি আলো জ্বালিয়ে দেওয়া হলো, একটা মশাল জ্বালিয়ে দেওয়া হলো, বা গ্যাসের একটা সংযোগ দিয়ে সেটা দাও দাও করে জ্বলছে, এটা কেবলই মাত্র কোনো সিঙ্গেল ভার্ব নয়, নাউন নয়, প্রোনাউন নয়, অ্যাডজেক্টিভ নয়। ইটস এ কম্বিনেশন অফ ম্যানি থিঙ্কিং, অনেকগুলো চিন্তার সম্মিলন। এখন এই যে শিখা অনির্বাণ কেবলমাত্র বাংলাদেশে আছে তা নয়, আরো অনেক দেশে আছে। এবং আমাদের এই যে সরোয়ার্দী উদ্যানে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানেও এরকম একটি শিখা অনির্বাণ চালু করার কথা ছিল বা আছে। আই ডোন্ট নো, আমার এখন সেটা মনে আসছে না। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, চালু আছে, না শুরু করা হয়েছিল, বাট এটা পরিকল্পনার মধ্যে ছিল। তো যেটা বললাম যে আমি ওই শিখা অনির্বাণ যখন চালু হলো, তখন আমাদের দেশের যে সকল ইসলামপন্থী লোকজন রয়েছেন, এটিকে তারা বললেন এটা বেদাত, এটি হারাম, এটি শিরক। বেদাত বলা হলো এই কারণে যে যা আদতে ছিল না। আমাদের অনেকে আছে না আদত, আদত বলে, আদত অর্থকে বলার চেষ্টা করেন, আদত মানে আসলে ছিল না, নট লাইক দ্যাট। আদত হলো আদিকালে, মানে ইতিপূর্বে। আদতে ছিল না মানে ইতিপূর্বে ছিল না। তো যা ইতিপূর্বে ছিল না সেগুলোকে বলা হয় বেদাত। বেদাত। আবার এই বেদাতের মধ্যে অনেকগুলো বেদাত আছে ধর্মে, যেগুলোকে বলা হয় বেদাতে হাসানা। আগে ছিল না, কিন্তু এগুলো এত সুন্দর যে এর চেয়ে উত্তম কোনো কিছু হয় না। যেমন তারাবির নামাজ, এটিকে বলা হয় বেদাতে হাসানা। তো সবাই বলার চেষ্টা করছেন ইসলামপন্থী যারা লোকজন, যে প্রথমত ইসলামের বহু সাম্রাজ্য, বহু রাজ্য, রাজত্ব 1000 বছর ধরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তারা শাসন করেছে, আলো ছড়িয়েছে এবং কিংবদন্তির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা মানব জাতির ইতিহাসে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী একই সঙ্গে ইসলাম, সিভিলাইজেশন, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান পারেনি, যেটা এই মুসলমান রুলারদের জমানাতে হয়েছে। আপনি যদি অটোমানদের সেই 800 বছরের শাসন দেখেন, পুরো তুরস্ক, আনাতোলিয়া, তারপর রাশিয়ার একটা বিরাট অংশ, বিশেষ করে আমরা যেগুলোকে সিআইএস কান্ট্রি বলি, এখন রাশিয়ার যে 6-7টি দেশ রয়েছে যেটা মুসলিম প্রধান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া থেকে শুরু করে আপনি সেই ইউরোপের কসোভা, এরকম বহু অঞ্চল, বলকান অঞ্চল বিশেষ করে, এটি অটোম্যানদের অধীন ছিল। এর বাইরে যুগোস্লাভিয়া, অস্ট্রিয়ার একটি বিরাট অংশ, ফ্রান্সের একটা বিরাট অংশ, সবই ইটালির একটা বিরাট অংশ, সাইপ্রাস অটোম্যানদের আন্ডারে ছিল। আর এটা পরবর্তীতে মিশর এবং পুরো মধ্যপ্রাচ্য, আজকের যে জিওগ্রাফিক মধ্যপ্রাচ্য, পুরাটাই অটোম্যানদের অধীন ছিল কন্টিনিউয়াসলি 800 ইয়ার্স। তো সেখানে কোরআনের তাফসীর হয়েছে, আবার সেখানে গ্রিক দর্শন শাস্ত্র হয়েছে, সেখানে চৈনিক যে তাওইজম বা কনফুসিয়াসিজম,
এটার চর্চা হয়েছে, কিন্তু কোথাও এরকম শিখা অনির্বাণ জ্বালানো হয়নি। একইভাবে কন্টেম্পোরারি আরেকটি সভ্যতা ইউরোপে আলো জ্বালিয়েছিল, ইটালির একটা বিরাট অংশ, তারপর স্পেন, ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে যে ডাইনেস্টি ছিল, মূল ডাইনেস্টি, যেটা উমাইয়া খেলাফতের একটা পার্ট, এটা অনেক বড় ছিল এবং এটাও প্রায় 800 ইয়ার্স ছিল। এখানেও মানে সেই আল-হামরার মতো, আজ-জাহারার মতো সে বিশাল বিশাল স্থাপনা এখনো পৃথিবীকে বিমোহিত করে, কিন্তু কোথাও এরকম একটা শিখা নির্মাণ ছিল না। আপনি যদি ভারতবর্ষে আসেন, সে ভারতবর্ষে 350 বছর মুঘলরা ছিলেন, মুঘলদের আগে সুলতানরা ছিলেন, এখানেও 800 ইয়ার্স, অর্থাৎ সুলতান মাহমুদ থেকে শুরু করে আপনি যদি ফার্স্ট ডাইনেস্টি ধরেন, সেই মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক থেকে একেবারে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত 800 ইয়ার্স। এর মধ্যে তাজমহল হলো, দিল্লি ফোর্ট হলো, আগ্রা ফোর্ট হলো, তারপর কুতুব মিনার হলো, আরো কত কি, মানে যাকে বলে মাস্টারপিস অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু কুতুব মিনারের উপর তো ইচ্ছে করলে এটা মশাল জ্বালানো যেত। এখন ভারতের যে আর্মিতে আসে, অনেক বেশি আর্মি ছিল সেই সম্রাট আওরঙ্গজেবের। এখন মানে আপনি চিন্তা করেন 150 কোটি বা 40 কোটি দেশ, তাদের সব মিলে আর্মির সংখ্যা 15 লক্ষ নাই, কিন্তু আওরঙ্গজেবের আর্মি ছিল 20 লাখ, 20 লাখ। তো সেখানে তো একটা মশাল জ্বলতে পারত, জ্বলেনি। মধ্যপ্রাচ্যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন, ভারতে মধ্যপ্রাচ্যে টোটাল যে ডাইনেস্টি, সেখানে দুটো ডাইনেস্টি, ফাতেমি সাম্রাজ্য মিশর কেন্দ্রিক, আর বাগদাদে ছিল আব্বাসীয় খেলাফত। তারও আগে সিরিয়ার দামেস্কতে 90 বছর শাসন করছে উমাইয়া খেলাফত। কোথাও তো একটা মশাল জ্বলেনি। এই জন্য ইসলামী যারা স্কলার, তাদের বক্তব্য হলো যে এটা বেদাত শুধু নয়, এটা হারাম, নিষিদ্ধ, আর এটা শিরক। মানে আল্লাহকে ক্ষমতার সেই চাবিকাঠি মনে না করে মনে করা হলো যে এই আগুনের মধ্যে হলো আমার সমস্ত শক্তি, আর এই আগুনের মধ্যে যে শক্তি, এই যে পূজাটা, অগ্নি পূজাটা, এটা একসময় প্রাচীন সেই ইরানে, পারস্যে এটা ছিল রাষ্ট্রীয় ধর্ম, অগ্নিপাশক, এবং এটা এখনো পর্যন্ত আছে। এবং ইরানের যে এই সময়টাতে রাজপ্রাসাদগুলোতে পূর্ণকালীন সময়ে এই যাকে বলা হয় আলোটা জ্বালিয়ে রাখা হতো, শিখা নির্মাণ জ্বালিয়ে রাখা হতো। এটা কখনো নিভত না। যখনই নিভে গেছে কোনো কারণে, সেই সাম্রাজ্যের পতন হয়েছে এবং সর্বশেষ তাদের এই শিখা নির্বাণ নিভে গিয়েছিল যেদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তারিখে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ঠিক সেই রাতে ভূমিকম্প হলো। সম্রাট নওশেরওয়া ছিলেন তখন পারস্যের সম্রাট। তার প্রাসাদের চূড়া ভেঙে গিয়েছিল এবং তার প্রাসাদে যে অগ্নি প্রজ্বলিত ছিল, শিখা নির্বাণ ছিল, সেটা নিভে গিয়েছিল। তো কাজেই এটার সঙ্গে মুসলমানদের একটা বিরাট ধর্মীয় অনুভূতি এবং কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট আছে। যেহেতু 90% লোক বাংলাদেশে বসবাস করে, প্রথম থেকেই তারা বলে আসছিল যে এটা বাংলাদেশের জন্য, ধর্মের জন্য নিষিদ্ধ। এই হলো ইসলামের কথা। আর আগে এটার যে একটা সরল ব্যাখ্যা সেটা বললাম। এখন সাম্প্রতিক সময় যেটা হলো সেটা হলো
ইউনূস জামানাতে ইসলামপন্থীদের একটা বিরাট উত্থান হয়েছে। সারা বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করে উঠছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাদা পতাকা কে বা কারা সদল বলে সারা বাংলাদেশে টানিয়ে দিচ্ছে। পশ্চিমারা বলছে আইএস, আর যেহেতু আরবিতে লেখা বলছে ওখানে কি লেখা আছে আমরা জানি না। এটার কোনো মানে ইতিবাচকতা নেই, কিন্তু এটা নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি, সাধারণ মানুষ এটাকে এরকম সমস্যা দেখছে না। কিন্তু রাষ্ট্রশক্তি, পশ্চিমা শক্তি, ভারতীয় শক্তি সম্মিলিতভাবে এটার মধ্যে এক ধরনের দক্ষিণপন্থীর উত্থান দেখতে পাচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটছে ঠিক সেই সময়টিতে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি সবকিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনা প্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে, এই সমস্ত কথাবার্তা যখন চলছে ঠিক সেই সময়টাতে শিখা ও নির্বাণ বন্ধ হয়ে গেল। অভিযোগ আছে বা বলা হচ্ছে অভিযোগের জবাবে বন্ধ হওয়ার বিরুদ্ধে যে সারা বাংলাদেশে জ্বালানি সংকট চলছে, দুনিয়াতে জ্বালানি সংকট চলছে, সেখানে একটি শিখা ও নির্বাণ রাত দিন 24 ঘন্টা বিনা কারণে জ্বলছে। এটা তো ইসলামের দৃষ্টিতেও অপব্যয়। আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন, অপব্যয়কারী শয়তানের ভাই। কাজে ক্যান্টনমেন্টের সবাই শয়তানের ভাই হয়ে যাবে, এটা তো হয় না। তো এরকম নানা যুক্তি পক্ষে দেয়া হচ্ছে, কিন্তু পক্ষে এবং বিপক্ষে নিয়ে নিদারুণ যখন বিতর্ক তুঙ্গে, অর্থাৎ প্রথমে সেনা প্রধান দাঁড়িয়ে রাখলেন, তারপর শিখা নির্বাণ বন্ধ হলো, এবং এরপরে যেটা হলো আপনারা জানেন যে সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, কোম্পানি থাকে, তারপরে কোম্পানির পরে কোর থাকে, ডিভিশন থাকে। তো সেই যে একটা ব্যাটালিয়ন, এক ব্যাটালিয়ন সৈন্য, সাধারণত এক ব্যাটালিয়ন সৈন্যে 800-র মতো সৈন্য থাকে ইন জেনারেল। বাংলাদেশে কত আছে আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে 800 সৈন্য থাকে। এর মধ্যে 800 সৈন্য একজন কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল অথবা একজন মেজর তার অধীনে থাকে। আবার সেখানে ছোট ছোট অনেকগুলো কোম্পানি থাকে, 100, 150, 200 অবস্থা ভেদে। তো এই কোম্পানিগুলোর কমান্ডে থাকেন একজন ক্যাপ্টেন। এরকম 4টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেই 4টি কোম্পানি মিলে আবার একটা ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এই 4টি কোম্পানি তাদের নাম দেয়া হয়েছে 4 জন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়। দ্বিতীয় উমর ইবনুল খাত্তাব, মানে রাষ্ট্র পরিচালনায় সারা বিশ্বের বিস্ময়, জ্ঞানের সাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। এবং তৃতীয় খলিফা প্রজ্ঞা, জ্ঞান এবং যাকে বলা ধীমান, সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, বিনয়, সবকিছু বিমূর্ত প্রতীক। রাষ্ট্র ক্ষমতায় বসে একজন ভালো মানুষ যদি কাউকে কল্পনা করা হয়, হযরত উমর তাদের প্রধানতম। সেই হযরত উমরের পরে হযরত ওসমান, যাকে বলা হয় এই নম্রতা, বিনম্রতার প্রতীক, যার উপাধি ছিল জিন্নুরাইন। এই 4 জন খলিফার নামে 4টি কোম্পানি করা হয়েছে, এবং 4টি সেই কোম্পানি
দিয়ে আবার একটা ডিভিশন তৈরি করা হয়েছে। এখন এটি নিয়ে ভারতের যারা দাদা হায় হায় কি হলো, এরা কি আবার সে গাজওয়াতুল হিন্দ করার চেষ্টা করছে? এই বাংলা থেকে তো একসময় এরকম খুব ছোট অবস্থাতে বিহারের একজন উজির ছিলেন, মন্ত্রী ছিলেন, শেখ ফরিদ, যার নাম ছিল শের শাহ। তো সেই বিহারের ছোট একজন জায়গিরদার থেকে তারপরে মন্ত্রী, জায়গিরদার থেকে মন্ত্রী হলেন, তারপরে মন্ত্রী থেকে তিনি শাসক হলেন, শাসক থেকে তিনি দিল্লির সিংহাসন দখল করে 5 বছরের একটা বিস্ময়কর শাসন তিনি পৃথিবীকে উপহার দিলেন সম্রাট শের শাহ। তখন এই বাংলা থেকে তার উত্থান হয়েছিল। তিনি বিহারে তার বীজ পতন হয়েছিল, কিন্তু এই বাংলা থেকে উত্থান হয়েছিল। কাজে এই বাংলা নিয়ে দিল্লির কিন্তু একটা আতঙ্ক আছে। কাজে এই বাংলাতে সেই শিখা ও নির্বাণ বন্ধ হয়ে যাওয়া, সেনাপ্রধানের দাঁড়িয়ে রাখা, তারপরে 4 জন ইসলামের মহান খলিফার নামে যে কোম্পানি প্রতিষ্ঠা করা সেনাবাহিনীর মধ্যে, তো এখন এটা ব্যাটালিয়ন কোম্পানি হলো, কোম্পানি মিলে একটা ব্যাটালিয়ন হলো, এরপর যদি একটা ডিভিশন হয়ে যায় কি হবে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কাদের নির্দেশে এগুলো হচ্ছে? এগুলো নিয়ে দেশি বিদেশি যে সমালোচক, তাদের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।